সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। যে আমাদের রাজ্য এখন সবজি চাষে অনেক অগ্রগতি ঘটিয়েছে। সবজি চাষ কৃষকরা করছেন, কিন্তু সমস্যা হচ্ছে সার পাচ্ছেন না, বীজও পাচ্ছেন না। ভালো বীজের সন্ধানে আমি দেখেছি অনেক কৃষক একবার ওই পাড়ায় যাচ্ছেন, আরেকবার ওই পাড়ায় যাচ্ছেন ভালো বীজের জন্য। অর্থাৎ সরকার থেকে কৃষককে সাহায্য করার যেটুকু ন্যূনতম সাহায্য করার বিষয় ছিল, সেদিকে সরকারের ভ্রুক্ষেপ নেই। এটা দুঃখজনক, কারণ সিজনটা থাকবে না, তো সিজনটা পরে শেষ হয়ে যাবে সবজি চাষে। দ্বিতীয় যে কথাটা বলবো, যে এই আমাদের যে কৃষকদের যে আন্দোলন আপনারা জানেন, যে বিগত দিনে যে ঐতিহাসিক আন্দোলন, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে। 13 মাস লক্ষ লক্ষ কৃষক থেকে তারা দাবি নিয়ে যে আন্দোলন করেছে, যেখানে প্রধানমন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে শেষ পর্যন্ত, এর আগে অনেক কিছু করেছেন আন্দোলনকে বাধা দেওয়ার, আন্দোলনকে প্রতিহত করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত উনিও সেই কৃষকদের কাছে ইতিবাচক সাড়া দিয়ে সেই আন্দোলনটা বন্ধ করতে উনিও শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন। কৃষকের সঙ্গে তো শত্রুতামি চলে না। কৃষক মাঠে কাজ করে দেশের মানুষের অন্ন যোগায়, দেশের মানুষের খাদ্য যোগায়। আমরা সারা ভারত কৃষক সভা সমিতি আমরা যারা, আমাদের কাজ হচ্ছে কৃষকদের জন্য একটা স্থান ঠিক করা, একটা মঞ্চ ঠিক করা, যে মঞ্চে থেকে কৃষকরা তার গতি পাবে, তার দিশা ঠিক করবে, কোন পথে যাবে, কিভাবে হলে পর মাটিটার মধ্যে সোনা ফলানো যায়, সেই চেষ্টা করবে। এবং কৃষক সভা আমরা হচ্ছে বৃহত্তম সংগঠন ভারতবর্ষের। আছে আমাদের 500 সংগঠন আছে, কিন্তু তার মধ্যে কৃষক সভা হচ্ছে পায়োনিয়ার। সেই সংগঠনের সদস্যপদ গ্রহণ হয়েছে বিভিন্ন জায়গায়। কমরেড পবিত্রকর একটা এলাকায় গিয়েছেন, পত্রিকায় দেখলাম এসে, সকাল ঘুম থেকে উঠে পত্রিকা পড়ে, এখানে বলা হয়েছে কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে প্রশ্ন তুলতে চাই, যে কৃষক তার সমিতি করবে, কৃষক তার সংগঠনে আসবে, এক্ষেত্রে কেউ বাধা দিতে পারে? এটা তার গণতান্ত্রিক অধিকার। আর বাধা কৃষক তো স্বতঃস্ফূর্তভাবে আসে, যেখানে যাই আমরা সব মেম্বারশিপ করতে, কৃষক স্বতঃস্ফূর্তভাবে আসে। বিশেষ করে সারা ভারত কৃষক সভা যে ইতিহাস সৃষ্টি করেছে, তার ফলে এই সংগঠনে আসবার জন্য কৃষকরা আগ্রহ পেয়েছে। এবং কালকেও সারা রাজ্যে কয়েক হাজার সদস্য গৃহীত হয়েছে সারা রাজ্যে। তো যারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন, যে সরাসরি হয়তো সঙ্গে সংঘর্ষে না এলো, যারা বাধা দেওয়ার চেষ্টা, এটা নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয় কাজ। তাদের উদ্দেশ্য বলতে চায় যে কৃষক সভাতে সবাই আসতে পারে, উনি যে কোনো রাজনৈতিক দল করুন, ওনার যদি জমি থাকে, ওনার কৃষিকাজে যদি সমস্যা থাকে, তা নিয়ে কথা বলার জন্য একটা সংগঠন দরকার। সেই সংগঠন সবচেয়ে নির্ভরযোগ্য সংগঠন হচ্ছে সারা ভারত কৃষক সভা। এবং সেখানে যারা আসবেন, এটা কিন্তু দলীয় রাজনীতি না। আমার মনে যারা আসছেন বিভ্রান্ত হচ্ছেন, তারা বিভ্রান্ত হচ্ছেন। কেউ বিজেপি করতে পারেন, কংগ্রেস করতে পারেন, কিন্তু আপনার নিজের কৃষক হিসেবে আপনার সংগঠন হচ্ছে সারা ভারত কৃষক সভা। সেখানে কোনো রাজনীতি থাকতে পারে না, কাজে এটা হচ্ছে কৃষকদেরকে ভরসা দেওয়ার জন্য, কৃষকদেরকে সাহস দেওয়ার জন্য, কৃষকদেরকে পরামর্শ দেওয়ার জন্য একটা সংগঠন। যেই সংগঠন গুড়া যখন হয়, তখন সৃষ্টি যখন হয় যে সংগঠন, সেই সংগঠনের মধ্যে বড় বড় কংগ্রেস দলের নেতৃত্ব ছিলেন,
জয়প্রকাশ নারায়ণ থেকে বিবিগিরি আপনারা নাম শুনছেন, এনজি রঙ্গ, দয়ালানন্দ সরস্বতী, তারা বিরাট বিরাট, এমনকি সেদিন পণ্ডিত জওহরলাল নেহরু বার্তা পাঠিয়েছেন, আমি আসতে পারছি না, আমি তার সাফল্য কামনা করছি। পরে আন্দোলনের স্রোতের মধ্যে লাল ঝান্ডা এসে স্থান নিয়েছে, লাল ঝান্ডার স্থান নিয়েছে। এটা হচ্ছে বাস্তব সত্য, বাস্তব সত্য যে কারা কৃষকের পাশে আছে, বাস্তব সত্য। কিন্তু সংগঠন সকলে, আমি এখান থেকে বলছি, যারা কংগ্রেস করেন, বিজেপি করেন, বা যে কোনো রাজনৈতিক দল করেন, সিপিএম করেন, আপনার সকলের জন্য সারা ভারত কৃষক সভা এই ক্ষেত্রের জন্য কোথাও কোনো বিভ্রান্তি না থাকে, এবং আপনারা সারা রাজ্যে হাজারে হাজারে আপনারা এসে সেই সভ্যবোধ সংগ্রহ করুন। সেই সভ্যবোধ সংগ্রহ করার মধ্যে দিয়ে একটা শক্তি তৈরি হবে, যেই শক্তিটা আগামী দিনে কৃষকদেরকে সঠিক পথে পরিচালনা করবে, শুধু আমাদের রাজ্যে না, সারা দেশে সঠিকভাবে পরিচালনা করবে। তার জন্য এই কাজটা আমাদের দরকার, এবং যারা বিভ্রান্ত হচ্ছেন আমি আশা করব তারা এখান থেকে শিক্ষা নেবেন। এটা পথ না, এটা রাস্তা, এটা পথ না, এটা রাস্তা না, কাউকে বাধা দিয়ে রাখা যায় না। কৃষক তার সংগঠন করবে, সংগঠনে আসবেই। এবং এই জন্য আমরা এবার কোটাও নিয়েছি, অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি কোটা নিয়েছি, এবং আশা করি সেই কোটা পূরণ হবে। প্রথম দিনই যে সারা পেয়েছি, এটা উল্লেখযোগ্য সারা। সবাইকে ধন্যবাদ। এখানে আপনাদের সুবিধার জন্য আমাদের মোহনপুরের মহকুমা সম্পাদক রমেন দেব আছেন, টাকা এবং আরো চড়া দাম বিভিন্ন জায়গাতে তাদের যে ডিলাররা এখানে মানুষ থেকে নিচ্ছে, ফলে মানুষ দিশেহারা। যে সবজি চাষ সেখানে এখন উপায় নেই, যারা সবজি চাষী তারা বসে থাকতে পারে না, কারণ সবজি চাষ একটার পর আরেকটা এরকম ভাবেই নিতে হয়। এটি নির্ভর করে যে ভালো এরকম চাপান সার, ভালো যে কম্পোস্ট ইত্যাদি দিতে পারবে, তারই ফসল ঠিক মতো হবে। উপর্যুপরি আরেকটা ফসল যেটা এখন আমাদের রাজ্যের মধ্যে ঘাটতি, আমাদের চাহিদা অনুযায়ী, সেটি হলো আলু চাষ। সরকার বক্তৃতা শুনেছি আলু চাষ বৃদ্ধি করার জন্য তারা আধুনিক বীজ আনবেন বাইরের থেকে, বিদেশ থেকে, এবং আলু চাষের সমস্ত সাহায্য দেওয়া হবে। কিন্তু সাধারণত কোনো বীজ এখন পর্যন্ত পৌঁছায়নি। যেটা হইলো আমরা রিপোর্ট হলো দক্ষিণ জেলা, সিপাহীজলা, গোমতী এবং পশ্চিম ত্রিপুরা, এখানে আলু চাষটা সবচেয়ে বেশি করা হয়। এই 4টি জেলাতে এখানে আলুর বীজ তার কোনো দেখা নেই। তাই কৃষকদের নির্ভর করতে হচ্ছে আমাদের লুধিয়ানা এবং পশ্চিমবাংলা থেকে যে আলুর বীজটা মহারাজগঞ্জ বাজারে পাইকাররা আনে, তাদের উপর নির্ভর করতে হচ্ছে। এটা আমাদের মিটিংয়ে রিপোর্ট হয়েছে। তাহলে আমরা বলবো যে রাজ্যের কৃষকদের সাহায্য করার জন্য কৃষি দপ্তর, তার হর্টিকালচার দপ্তর, তার ভূমিকা এই জায়গাতে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। অপরদিকে এই যে সিজন আসছে সামনে, বড়ু এবং সবজি, সেই জায়গায় দাঁড়িয়ে সেচ ব্যবস্থা যেটা রিপোর্ট এসছে প্রতিদিনই খারাপ হয়ে যাচ্ছে। সারাইয়ের কোনো ব্যবস্থা নেই। নতুন কিছু কিছু হয়তো একটা উদ্যোগ নিয়ে করছেন, কিন্তু এগুলো কৃষকের, সাধারণ কৃষকের কোনো সাহায্যে আসছে না। এই হলো আজকে কৃষি অবস্থা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্য কমিটিতে, আমাদের সাংগঠনিক কতগুলি কাজ আছে নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে। এর পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের প্রত্যেকটা আগরতলা সহ জেলা, মহকুমায় কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর, ডিএম অফিস, সেখানে আমাদের বিক্ষোভ প্রদর্শন করা হবে ব্যাপকভাবে, যাতে এটা করা যায় আর কি। কারণ এখন রাজ্যভিত্তিক আমরা নিচ্ছি না, এই কারণে এটি কৃষকের মরশুম। এই সময়তে কোনো জমায়েত আগরতলা করে আমরা তাদেরকে তুলে আনতে পারবো না। তাই এটা স্থানীয় ভিত্তিতে এই প্রোগ্রামটা আগামী নভেম্বরের 15 তারিখের পর থেকে ব্যাপকভাবে গোটা রাজ্যে হবে। এরপরে যে সিদ্ধান্তটি আমরা নিয়েছি সেটা হলো আমরা প্রতি বছর একবার করে আমাদের কৃষকদের কারা আমাদের সঙ্গে আছেন তার একটা সংগ্রহ অভিযান আমরা করি। এটা আমাদেরটা বাংলা বর্ষ হিসেবে হয়,
বৈশাখ থেকে চৈত্র, সেই হিসাবে ইংরেজি হলো 25 থেকে 26, 25 এবং 26-এর এপ্রিল পর্যন্ত জেনারেলি হয়। কিন্তু আমরা যেহেতু এতদিন বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম, আমরা ঠিক করেছি নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত একটানা এই 10 দিন আমরা বিভিন্ন জায়গায় কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে এই সম্পদ সংগ্রহ অভিযানে যাব। অভিযানে শুধু যাব মানে রসিদ দেওয়া না, আমাদের রসিদের হলো 5 টাকা, এটাই আমরা আছি, অন্য কোনো টাকার প্রশ্ন আসে না। এখন এই সংগ্রহ অভিযানের সঙ্গে আমরা কৃষকদের একটা তালিকা করব, কোন গ্রামে কতজন কৃষক আমাদের সম্পদমুক্তি হয়েছে। রসিদটা তো চলে যায় ইউনিটির কাছে, লোকালের কাছে, এবং আমরা ওই গ্রামে সঙ্গে সঙ্গে আরেকটা নোট করব কৃষকরা কি অবস্থাতে আছে, কৃষকের সমস্যাগুলো কি কি, এই নিয়ে যাতে আমরা আন্দোলনে যেতে পারি। গতকালকে থেকে আমাদের এই অভিযান শুরু হয়েছে এবং আমাদের একটা সিদ্ধান্ত আছে রাজ্য কমিটিতে। আমরা যারা রাজ্য কমিটির সদস্য, আমাদের জেলা কমিটির সদস্য যারা, এবং আমাদের মহকুমা পর্যায়ের নেতৃত্ব যারা আছে, সবাইকে নেতৃত্বকে মাঠে নেমে এই কিষাণ সভার সভ্য সংগ্রহ অভিযানে আমরা যাচ্ছি। আমরা শুরু হয়েছে কালকে থেকে, সারা রাজ্য থেকে এখন পর্যন্ত কালকে রাত্র পর্যন্ত যে খবর এসছে, গোটা রাজ্যে 1-2টা সাব ডিভিশন যেগুলো দূরে আছে, আমরা সভ্যপতির বই পাঠাতে একটু কালকের মধ্যে পৌঁছে গেছে, কিন্তু কালকে তারা বেরোতে পারেনি, এরকম 5 থেকে 6টা সাব ডিভিশন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি আমাদের প্রায় কালকেই আমরা যে বেরিয়েছিলাম 5000-এর উপরে সভ্য সংগ্রহ হয়েছে। আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি বছর আমরা 2 লক্ষ কৃষককে সভ্য সংগ্রহের আওতায় নিয়ে আসবো। কৃষক পরিবারের যে কিষানি যাকে আমরা বলি, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, গতকালকে আমি ব্যক্তিগতভাবে যে সেক্রেটারি মোহনপুর মহকুমার আমাদের নরসিংগড় লোকালের সীমান্তবর্তী একটি গ্রাম ভাগলপুর, যেখানে সীমান্তে চাষিদের সাংঘাতিক সমস্যা, যেটা নিয়ে কয়েকদিন আগে আমরা ডেপুটেশন দিয়েছি চিফ সেক্রেটারির কাছে, এবং ওইখানেও আমাদের মহকুমা এবং লোকালের নেতৃত্ব দ্বারা স্থানীয় বিএসএফ এর কমান্ডেন্ট যে আছে ওনার কাছে ডেপুটেশন দিয়েছে এই ইস্যুগুলোকে নিয়ে। তাই এই বিষয়টা আরো প্রত্যক্ষ করব এবং সঙ্গে সঙ্গে অংশগ্রহণ করেছি। আপনার প্রোগ্রাম ছিল যে সকাল 8টা থেকে আমরা 10টা সোয়া 10টা পর্যন্ত করবো। এরপরে তাদেরও মহকুমা কমিটির মিটিং ছিল মোহনপুরের, এবং আমি আবার আরেকটি কর্মসূচিতে সোনামুড়া যাওয়ার কথা। তাই আমরা সকাল থেকে খুব ভালোভাবেই আমাদের এই সভ্য সংগ্রহ অভিযান আমরা সংগ্রহ করছি, এবং প্রতি বাড়ি বাড়ি গিয়ে, এবং যারা বিজেপিকেও ভোট দিয়েছে তারা নিজেই বলেছে তারাও আমাদের মেম্বারশিপের আওতার মধ্যে এসেছে, এমনকি যারা পঞ্চায়েতেরও সদস্য বিভিন্নভাবে তারাও সেখানে সংগ্রহ করেছে। এবং এখানে মূলত যে চাষগুলো হয় আমরা পরীক্ষণ করলাম, এখানে একটু টিলা জায়গা, তো সেখানে আখ হলো প্রধান। আমরা আগরতলা শহরে যে আখের রসটা আমরা খাই, এটা টোটাল সাপ্লাইটা হয় ওই ভাগলপুর এলাকা থেকে, নরসিংগড় এলাকা থেকে আর কি। এবং সবজি চাষ এটা প্রধান চাষ এখানে, কারণ এখানে একটা ব্যাপক জলসেচের ব্যবস্থা বামপন্থী সরকার থাকার সময় করেছিল, কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে। কৃষকরা যেটা বললেন, সবজি চাষের তারা আমাদের মিটিংয়ে যে আলোচনা হলো, বীজ সার কিছু পায় না, তাদের নিজেদের সংগ্রহ করতে হয় অত্যধিক দাম দিয়ে। দ্বিতীয়ত সেচের যে ব্যবস্থাগুলো ছিল এগুলো সব প্রায় শেষ হয়ে গেছে। তবে তারা আমাদের লোকাল কমিটির উদ্যোগে স্থানীয় যে বিধায়ক বামপন্থের নয়ন সরকার, ওকে ব্রুজ করেছিল, করার পরে এরকম 7-8টা এই সোলার মিলিয়ে মিনি টিউবওয়েল দিয়েছে। এগুলো তাদের এখানে এখন ভরসা হয়েছে চাষের জন্য। ব্যুরো রিপোর্ট ইনটু বাংলা।